হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আমি শান্তনু স্যার। তো ডেমো আর ইন্টারভিউর খুব বেশি সময় আর হাতে নেই আমাদের। তো আশা করি প্রত্যেকের প্রিপারেশন চলছে, ভালোভাবে চলছে। আমি আগেই বলেছি ডেমো কিন্তু গেম চেঞ্জার। তো ডেমোর জন্য খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে। তো আশা করি প্রত্যেকেই প্রিপারেশন নিচ্ছ নিজেদের মতো করে। কিন্তু অনেকেই দেখছি এই ডেমোর ব্যাপারে কনফিউজড, যে প্রচুর কোয়েশ্চেন আসছে, মানে কমেন্টে বা ফোন করে অনেকেই তোমরা জানতে চাইছো, স্যার কোন টপিক থেকে আমরা ডেমো দেবো, কোন টপিকটা দিলে ভালো হয়। আর একটা প্রশ্ন হচ্ছে কতগুলো টপিক আমাদের রেডি করতে হবে। তো প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এই প্রশ্নটা আমাকে করছো। আশা করি অনেকের মনেও আছে এই প্রশ্নটা, যে কতগুলো টপিক আমাদের রেডি করে যেতে হবে, বিকজ ইন্টারভিউতে কোনো সিলেবাস নেই। এখানে তো বলে দেওয়া হয়নি যে এই টপিকের উপর তোমাকে ডেমো দিতে হবে, ওই টপিকের উপর ডেমো দিতে হবে। তো যেটা আমি আগেও বলেছি, সাধারণত ডেমোর ক্ষেত্রে তোমাকেই টপিক সিলেক্ট করতে দেওয়া হবে, মানে ক্যান্ডিডেট নিজেই টপিক সিলেক্ট করতে পারে সাধারণত, কিন্তু এক্সেপশনও হয় অনেক সময়। তো সেক্ষেত্রে দেখা যেতে পারে যে ইন্টারভিউয়ার নিজেই হয়তো বললেন যে এটা পড়ান। সেটা খুব রেয়ার কেস, কিন্তু হয়। কারণ ইন্টারভিউতে ওরকম কোনো সিলেবাস হয় না। এবার এটা কখন হতে পারে, বা তোমরা কোন টপিকগুলো তৈরি করলে তোমাদের জন্য ভালো হবে, মানে কতগুলো টপিক তৈরি করলে। তো তার জন্যই আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের যে ডাউটটা আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে, আমাদের সিলেবাসে রাইটিংয়ের পোর্শনটা যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের লিটারেচার আর গ্রামারটা থাকছে। এবার লিটারেচারে আছে পোয়েম, প্রোজ, আর এদিকে থাকছে তোমার গ্রামার। গ্রামার অনেকগুলো টপিক আছে। তো রাইটিংটা আমি ছেড়েই বলছি, কারণ রাইটিং অনেকেই তৈরি করছো না। তবে রাইটিং সবাইকে বলবো একটু দেখে যাবে, স্ট্রাকচারগুলো দেখে যাবে। রিসেন্টলি আমি লেটার রাইটিং এর উপর একটা ডেমো দিয়েছি, ওটাও তোমরা দেখতে পারো। কারণ ওই যে বললাম, কপাল খারাপ থাকলে এখন রাইটিং থেকেও ডেমো চাইতে পারে। তো দেখে যাওয়াটা ভালো। তো এবার আমি ধরেই নিলাম তোমাদের কি কি টপিক করতে হবে। তো গ্রামার থেকে দুটো টপিক, দুটো পোয়েম, দুটো প্রোজ, এইগুলো একটু ভালো করে দেখে যাবে প্রথমে। হ্যাঁ, দুটো পোয়েম মানে একটা ক্লাস 9 থেকে, একটা ক্লাস 10 থেকে, একটা ক্লাস 9 এর প্রোজ, একটা ক্লাস 10 এর প্রোজ। আর গ্রামারের দুটো টপিক যে কোনো দেখে যাবে, খুব ভালো করে দেখে যাবে এগুলো। বাকি কিন্তু তোমাকে পুরো সিলেবাসটা ভালো করে স্টাডি করে যেতে হবে। 9-10 যা যা আছে, মানে ইউ মাস্ট হ্যাভ আ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দ্যাট। পুরোটাই কিন্তু তোমাকে ভালো করে দেখে যেতে হবে। মানে ভালো করে বলতে সামারিগুলো, থিমগুলো, যেমন পোয়েমের থিম, সামারি, এইগুলো একটু দেখে যাবে। এখান থেকে প্রশ্ন হতে পারে, কারণ তুমি যে ক্লাসের জন্য, মানে যে ক্লাসে পড়াবে তার সিলেবাস সম্বন্ধে তোমার আইডিয়া থাকতেই হবে। ঠিক আছে, এটা একটা ব্যাপার গেল। এবার ব্যাপার হচ্ছে যে তুমি যখন মানে ডেমোর জন্য তোমাকে বলা হবে, এবার সেক্ষেত্রে কি ধরনের প্রশ্ন হতে পারে, যে অনেক সময় যেটা সাধারণত হয়, ইন্টারভিউ হলো, তারপর তোমার ডেমো নেওয়া হবে। তো সেখান থেকে তুমি ডেমো দেওয়ার পর প্রশ্ন করা হবে। আবার অনেক কিরকমও করা হয়েছে, 11-12 ডিরেক্ট ডেমো দিতে বলা হয়েছে, সেখান থেকে ইন্টারভিউ হয়েছে। তো কিছু বলা যায় না। এবার কিছু কমন টপিক তোমরা প্রত্যেকেই তৈরি করছো, যেমন পোয়েমে দেখতে গেলে অটম আছে, ফেবল আছে, ঠিক আছে। আবার প্রোজ তোমার ফাদার্স হেল্প, দ্য প্রাইজ অফ ব্যানানাস, এগুলো খুব কমন টপিক, তোমরা অনেকে করে যাচ্ছ, কোনো অসুবিধা নেই, করতেই পারো ভালো। আবার যেটা আমি অনেককে লক্ষ্য করছি, যে কিছু ইউনিক পড়াবে। হ্যাঁ, যে স্যার সবাই তো এইগুলোই করছে, তো আমি একটা ইউনিক কিছু করব। করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু ইউনিক করার চক্করে যেন তোমার ডেমোটা খারাপ না হয়ে যায়। বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? মানে ব্যাপারটা আমি এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। মানে কলেজে সব ছেলেরাই প্যান্ট শার্ট পরে কলেজ যাচ্ছে। তো তোমার মনে হলো যে সবাই তো প্যান্ট শার্ট পরে যাচ্ছে, তো আমি আর কেন প্যান্ট শার্ট পরবো, আমি একটা ইউনিক জিনিস পরবো। তুমি শাড়ি পরে চলে গেলে কলেজে। তো এই ইউনিকনেসটা কিন্তু আবার অ্যাকসেপ্টেবল নয় আরকি। সবাই হাসাহাসিই করবে। ভালো লাগবে না জিনিসটা। তো এখানেও ব্যাপারটা সেরকম। তুমি একটা ইউনিক কবিতা বা একটা আনকমন পোয়েম বা প্রোজ কিছু পড়াতে চাইছো, ভালো পড়াতেই পারো।
কিন্তু সেটা খুব ভালো করে তোমার তৈরি করতে হবে। ব্যাপারটা এরকম যেন না হয়ে যায়, তুমি একটা আনকমন কিছু পড়াতে গিয়ে ঠিক পড়াতেই পারলে না ভালো করে। ভালো করে তোমার ডেমোটাই হলো না। তাহলে কিন্তু তোমার ইউনিক টপিক বলে নাম কিছু কনসিডার করা হবে না, বরং নাম্বার কেটে নেবে। ঠিক আছে? তার থেকে যেটাতে তুমি কমফোর্টেবল সেটাই পড়াবে। কারণ এই ফেবল বলো বা অটম বলো, এগুলো খুব সুন্দর কবিতা। এর একটা বেশ ভালো মিনিংও আছে, তোমরা বোঝাতেও পারো। তারপরে তোমার ফাদার সেলফও খুব সুন্দর একটা গল্প। প্রাইজ অফ ব্যানানা, এগুলো খুব ভালো গল্প, এগুলো তোমরা সুন্দরভাবে বোঝাতে পারবে। এবার অনেকের মনে হতে পারে যে সবাই তো একই টপিক দিলে তাহলে ব্যাপারটা কিরকম হয়ে যাবে। প্রত্যেকের ওয়ে অফ টিচিং আলাদা আলাদা। আমিও একটা টপিকের উপর ডেমো দিলাম, তুমিও একটার উপর ডেমো দিলে, সেম টপিক হতে পারে, কিন্তু দুজনের পড়ানো কখনো এক হতে পারে না। তো যারা ইন্টারভিউ রুমে থাকবেন, মানে ইন্টারভিউয়ার, ওনারা তোমার পড়ানো দেখেই বুঝে যাবেন যে তোমার কতটুকু ক্যাপাবিলিটি আছে। তো ওটা নিয়ে ভেবো না, যেটাতে তুমি কমফোর্টেবল সেটার উপরেই ডেমো দাও। ঠিক আছে? তো এগুলো তো হলো তোমার টপিক সিলেকশনের ব্যাপারটা। দুটো পোয়েম, দুটো প্রোজ আর গ্রামারের দুটো টপিক। এবার কেন দেখতে হবে? তো অনেকের তো এটা মনে হতে পারে যে, স্যার আমি তো আমার একটা টপিকের উপর আমাকে ডেমো দিতে হবে, তো এতগুলো দেখার কি প্রয়োজন? এই যে একটু আগেই বললাম যে ডেমোর কোনো সিলেবাস নেই। তুমি হয়তো আগে থেকে ভেবে যাচ্ছ যে তোমাকে টপিক চুজ করতে দেয়া হবে। হতেই পারে ওনারা ওনাদের মতো করে একটা টপিক দিলেন। এইবার প্রশ্ন হচ্ছে, এখানে তোমরা বলতেই পারো যে, স্যার ওনারা যদি এখন ওনাদের মতো করে একটা টপিক দিয়ে দেন, বলেন যে এটা পড়াও, হ্যাঁ? দ্য ক্যাট থেকে পড়াতে বলল বা এমন কিছু পড়াতে বলল, এতগুলো টপিকের মধ্যে 9-10 মিলিয়ে তো আমার পক্ষে সবগুলো জানা সম্ভব নয়, ভালো করে আমি যে জানবো। এটা কোয়াইট ন্যাচারাল, হতেই পারে। এটা জানা সম্ভব নয়। সেক্ষেত্রে তুমি কি করবে? দেখো, ধরো দেখা গেল, কেন আমি বলছি, কারণ দেখা গেল যে তুমি ইন্টারভিউ রুমে ঢোকার আগে তোমার আগের যে ধরো ক্যান্ডিডেটরা ছিল, প্রায় দেখা গেল ২ জন ৩ জন সেম টপিকের উপর ডেমো দিয়েছে, বা টোটাল ১০টা ক্যান্ডিডেটের ইন্টারভিউ হয়েছে তোমার আগে। দেখা গেল ১০ জনই ওই একটা দুটো টপিকই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ইন্টারভিউ দিচ্ছে, বা ৩টে টপিকের মধ্যেই সবাই ইন্টারভিউ দিচ্ছে, মানে সরি, ডেমো দিচ্ছে। তো এবার তুমি যখন ঢুকলে, তোমাকে যখন ডেমো দিতে বললো, তখন বলে, স্যার ধরো এই ফেবল পড়াচ্ছ, ফেবল, ফাদার সেলফ আর তোমার প্রাইজ অফ ব্যানানা, এই ৩টের মধ্যেই ১০ জন ডেমো দিয়েছে। এবার তুমি যখন পড়াতে যাচ্ছ ফেবল বা প্রাইজ অফ ব্যানানাস, তখন ইন্টারভিউরা বলতেই পারেন যে এর আগে তো ১০ জন এই ৩টে টপিকের উপরেই ডেমো দিয়ে গেল, তো আপনি কি একটু অন্য কিছু পড়ান না? বলতেই পারে কিন্তু এই কথাটা। এবার অন্য কিছু পড়ান না বলতে কিন্তু এটা বলছে না তোমাকে আগে থেকে একটা টপিক দিয়ে দিল না। ঠিক আছে? তোমাকে হয়তো এটা বলবেন না যে আপনি এটা পড়ান বা ওটা পড়ান। তো বললেন যে পোয়েমের উপরে দিন, কিন্তু এই পোয়েমটার না। কারণ অলরেডি ২ জন ৫-৬ জনে একই পোয়েম পড়িয়েছে। তো অন্য একটা পোয়েম পড়ান। তো সেখানে কিন্তু তোমার হাতে অপশন থাকবে যে হ্যাঁ, তুমি একটা অন্য পড়াতে পারো। কিন্তু যেটা তুমি ডেমো দিতে চাইছো সেটা পড়াতে বারণ করছেন। তার মানে এই নয় যে তুমি যদি এখন আ কিছুই না জানো বলে, স্যার আমার অন্য কোনো রেডি নেই, তাহলে কি আর তোমায় ডেমো দিতে দেবেন না? অবশ্যই দেবেন। কিন্তু মার্কসটা আ ভ্যারি করবে কিন্তু সেক্ষেত্রে। তো সেজন্য আমি এই যে একটা করে অন্তত অল্টারনেটিভ আ পোয়েম আর প্রোজ দেখে যেতে বলছি। যাতে তোমরা অন্তত, উনারা যদি এই প্রশ্নটা করেন সেক্ষেত্রে তুমি আ পড়াতে পারবে, ডেমোটা দিতে পারবে। আর না হলে কি হবে, হঠাৎ করে এরকম প্রশ্ন করলে, আনএক্সপেক্টেড কোয়েশ্চেন যদি করা হয়, তখন কিন্তু তুমি ঘাবড়ে যাবে। তোমার ডেমোটা আল্টিমেটলি খারাপ হয়ে যাবে। তো সেইজন্য অল্টারনেটিভ দেখে রাখবে। এবার কেউ যদি মনে করো যে আমি ৩টে ৪টেও দেখতে পারি এক্সট্রা, আমার ভালো করে তৈরি আছে। কারণ অনেকে ধরো 9-10 পড়াও, আমার মনে হয় প্রাইভেট টিউশনস পড়াও তোমরা। তো তাদের ক্ষেত্রে প্রবলেমটা হওয়ার কথা নয়, কারণ তাদের পুরো টেক্সট মানে সিলেবাসটাই তৈরি আছে। তো তাদের বলব ৩টে কেন ৪টে ৫টা তোমরা দেখে যেতে পারো। কোনো অসুবিধা নেই। আর যারা এটা বলবে, বিশেষ করে এটা তাদের জন্য যারা বলবে, মানে ইন্টারভিউতে যারা বলবে যে আমরা টিউশন পড়াই, 9-10 এ পড়াই, তাদের জন্য কিন্তু ওনারা টপিক সিলেক্ট করে দিতে পারেন। এটা মাথায় রাখবে কিন্তু। কারণ যেহেতু তুমি আ 9-10 এর টিউশন পড়াও, স্টুডেন্টদের পড়াও, দ্যাট মিনস ইউ নো দ্য সিলেবাস ওয়েল। তো সেক্ষেত্রে কিন্তু তোমায় হয়তো অপশন নাও দিতে পারে। তো সেটা কিন্তু একটু ভাবনা চিন্তা করে উত্তর দেবে। হুম? আ কারণ অনেকের মনে হতে পারে যে আমি ফ্র্যাঙ্কলি একটা কথা বলছি, যেটা আমার আগের ভিডিও থেকে একজন কমেন্ট করেছিল হয়তো। যে অনেস্টিটা খুব দরকার ইন্টারভিউতে। সেটা আমিও বারবার বলি। ইন্টারভিউতে অনেস্টি খুব দরকার। কিন্তু অনেস্টি দেখাতে গিয়ে যেন তুমি ফেঁসে না যাও। এটা মাথায় রাখতে হবে। কারণ হতেই পারে তুমি ধরো 9-10 পড়াও, কিন্তু সবগুলো তোমার ঠিকঠাক জানা নেই। বা কোনো পার্টিকুলার পোয়েম নিয়ে তোমার প্রবলেম আছে। তো সেক্ষেত্রে তুমি বলবে যে আমি পড়াই না। মানে ওটা বলার দরকারই নেই পড়ানোর কথাটা। আর যারা মনে করবে যে বলবে, তাদের সিলেবাস ভালো করে দেখে যেতে হবে।
কিন্তু তাদের বিশেষ করে হয়তো তোমাকে কোনো অপশন দিল না যে ঠিক আছে আপনি তো 9-10 পড়ান, তাহলে এই পোয়েমটা পড়ান বা এই প্রোজটা পড়ান, গ্রামারের এই টপিকটা বলে দিন। তো তাদের জন্য কিন্তু ওনারাই হয়তো সিলেক্ট করে দিতে পারেন। তো সেটা কিন্তু মাথায় রাখবে তোমরা। আর নর্মালি এই দুটো করে দেখে গেলে আমার মনে হয় প্রবলেম হওয়ার কথা নয়। একটা না বললে তখন বলবো যে এটা পড়াবো। এবার ইন কেস আমি আবার এটাও বলে দিই, দেখা গেল যে তোমাকে বললেন যে সাপোজ তোমাকে বললেন যে অটমটা পড়ান, এবার তুমি অটমটা তোমার রেডি নেই, তখন কিন্তু তুমি ওনাদের ব্যাপারটা স্বীকার করবে, ঠিক আছে, যে এটা আমার এই ঠিকঠাক করে তৈরি করা নেই, আমি কি এটা পড়াতে পারি, এটা কিন্তু তোমরা বলবে। মানে এরকম যেন না হয় অটমটা তুমি জানোই না, অথচ জোর করে তুমি পড়াতে গেলে কিছুই পারলে না। তো সেক্ষেত্রে এটা কিন্তু বলবে যে, কারণ ডেমো হচ্ছে তোমার টিচিং স্কিল দেখবেন আর কি। তো সেটা তুমি অন্য কবিতা দিয়েও দেখাতে পারো যেটা তুমি তোমার রেডি আছে, বা তুমি ধরো দুটো কবিতা রেডি করে গেছো কিন্তু অটমটা তার মধ্যে নেই। এবার তোমাকে অটম থেকে জিজ্ঞেস করলো, তুমি ধরো পারলে না, তখন বললো স্যার আমার এই দুটো কবিতা রেডি আছে, এর মধ্যে কি একটা ডেমো দিতে পারি? বা প্রোজের ক্ষেত্রে একই রকম নিয়ম। তো যেগুলো করবে ভালো করে তৈরি করবে। আর প্রত্যেকটা এখন অনেকের কাছে রেফারেন্স বই আছে বা গুগল সার্চ করলেও তোমরা সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবে। কবিতার যে কোন কোন ফিগার অফ স্পিচ ইউজ হচ্ছে, আহ, বা সেখানে ধরো গ্রামারের কিছু কোয়েশ্চেন্স, ওয়ার্ড মিনিংস, এগুলো একটু ভালো করে সবাই দেখে যাবে। বোর্ড ওয়ার্কের ব্যাপারটা মাথায় রাখতে হবে। ডেট, ক্লাস, ইউনিট, তারপর তোমার সাবজেক্ট, এগুলো কিন্তু মেনশন করতে হবে। এবার এগুলো তোমরা বিএডে প্র্যাকটিক্যাল টিচিং এর সময় যেভাবে শিখেছো সেইভাবেই তোমরা করবে, ঠিক আছে? এটা তো আর আলাদাভাবে কিছু বলার নেই। যে যেভাবে শিখেছো, কোথায় ডেট দিতে হয়, কোথায় ক্লাস লিখতে হয়, তোমরা তোমাদের মতো করে সেগুলো লিখে অবশ্যই সেটা করে তারপরে তোমার ক্লাস স্টার্ট করবে। আর ডেমো দিয়ে অবশ্যই বোর্ড মুছবে কিন্তু। হ্যাঁ, ডেমোটা হয়ে গেলে তুমি বোর্ডটা মুছবে, মুছে আসবে, কারণ এটা তোমার কাজ, তুমি যেহেতু লিখেছো এটা তোমার কাজ, তোমার বোর্ডটা মুছে দেওয়া। তো বাকি যা ফর্মালিটিস সেগুলো তোমাকে তো করতেই হবে। সেটাতে থ্যাঙ্কস বলতে হবে, ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য তোমাকে আগে তাদেরকে গ্রিট করতে হবে, এই ব্যাপারগুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে। বা যদি, হ্যাঁ, আর একটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে রিমেডিয়াল টিচিং। ডেমো মানে সবসময় যে তোমাকে এরকম বলবো যে একটা ডেমো দিন, ব্যাপারটা এরকম নয়। কিন্তু অনেক সময় এটাও যে বলতে পারেন যে সাপোজ আই এম আ উইক স্টুডেন্ট, আমি একদম একটা দুর্বল ছাত্র, ইন্টারভিউ নিজেই হয়তো বললেন যে আপনি আমার একটা ক্লাস নিয়েছিলেন, মানে ক্লাসে আমি ছিলাম, ধরো ধরো টেন্স পড়াচ্ছে, তো টেন্সটা আমি ক্লাসে করেছি কিন্তু আমি প্রচন্ড দুর্বল, তো আমি কিচ্ছু বুঝতে পারিনি। তো ইউ হ্যাভ টু টেক মাই রিমেডিয়াল ক্লাস। তো এইটা ভেবে আপনি ডেমোটা দিন। একটা নর্মাল ডেমো আর এই ডেমো কিন্তু এক নয়, মাথায় রাখতে হবে কিন্তু। কারণ যখনই তোমাকে বলবে যে একটা এমনি ডেমো দিন, তখন তুমি গুড মর্নিং স্টুডেন্টস, বা যদি দুপুরে ইন্টারভিউ হয় গুড আফটারনুন স্টুডেন্টস, হাউ আর ইউ, এগুলো দিয়ে তুমি বললে। কিন্তু যখন তোমাকে বলে দেওয়া হলো তুমি রিমেডিয়াল টিচিং, মানে টিচিং এর একটা পার্ট, একটা স্টুডেন্টকে নিয়ে তুমি ক্লাস করাচ্ছ, তখন কিন্তু তোমাকে একটা নাম ধরে গুড মর্নিং রাহুল, ঠিক আছে, বা গুড মর্নিং মালা, হোয়াট এভার, যেরকম তুমি নাম ধরে রাখবে। তো সেই পারমিশনগুলো একটু নিয়ে নেবে। আমি কি একটা ইমাজিনারি নাম ইউজ করতে পারি, এটা কি ইমাজিনারি একটা ক্লাসরুম ভাবতে পারি, এইটা ভেবে তারপর তুমি তোমার ক্লাস স্টার্ট করবে। বাট রিমেডিয়াল টিচিং কিন্তু একটু অন্যরকম হবে। তুমি যেভাবে পড়াচ্ছ আর রিমেডিয়াল টিচিং এক নয়, কারণ যাকে তুমি পড়াচ্ছ, যে তোমার স্টুডেন্ট, সে একা আছে এবং সে অলরেডি তোমার ক্লাসটা করেছে, সেটা বোঝেনি, তারপরেই কিন্তু সে তোমার রিমেডিয়াল ক্লাস করছে। তো তার মানে তোমাকে আরেকটু সহজভাবে জিনিসটাকে এক্সাম্পল দিয়ে, ছবি এঁকে, যেটা যতটা ইজিলি বোঝানো যায় আর কি, তো সেটা তোমাদের করতে হবে। তো এইগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে, কারণ অনেক সময় কিন্তু আনএক্সপেক্টেড কোয়েশ্চেন তোমাদের করা হবে। তো হঠাৎ করে যদি বলে এখন রিমেডিয়াল টিচিং দিন, তখন কিন্তু অনেকে ঘাবড়ে যাবে, মানে বিকজ আগে থেকে তারা তৈরি থাকছে না। সেই জন্য এই প্রিপারেশনগুলো তোমাকে এখন থেকে নিয়ে যেতে হবে, যাতে তোমার কনফিডেন্সটা ঠিক থাকে। কারণ একবার যদি কনফিডেন্স তোমার ওখান থেকে ডাউন হয়ে যায় না, তখন কিন্তু আর তুমি সেটাকে ওভারকাম করতে পারবে না। তার ইম্প্যাক্ট কিন্তু তোমার ইন্টারভিউ, ডেমো দুটোর উপরই পড়বে। তো এইগুলো একটু মাথায় আহ, রেখে আমার মনে হয় ডেমোর জন্য প্রিপারেশন নেওয়াটা ভালো। ডেমো খুব ভালো করে তৈরি করো, কারণ ডেমোর উপরেই কিন্তু নাম্বারটা ডিপেন্ড করছে। যত ভালো পড়াতে পারবে, যত সহজ সরলভাবে পড়াতে পারবে, তত কিন্তু তোমরা নাম্বার বেশি পাবে। তো এইগুলো একটু মাথায় রেখে বডি ল্যাঙ্গুয়েজ সবসময় ঠিক রাখবে। আমি অলরেডি ডেমোর ওপর অনেকগুলো মানে ভিডিও আমার বানানো আছে, ইন্টারভিউর ওপরও বানানো আছে, তো তোমরা একটু দেখে নেবে। আশা করি দেখলে তোমাদের এই ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো
তো আজকের যে টপিকের উপর ভিডিওটা বানালাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়েছে। তারপরও যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আমি সেটার চেষ্টা করব যদি দরকার হয় তার উপর একটা ভিডিও বানানোর। তো আজকের জন্য এটুকুই। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নতুন আর একটা টপিক নিয়ে।